আসসালামু আলাইকুম। আইসিডি ইউজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আইসিডি ইউজারের স্টুডিওতে একজন সম্মানিত শিক্ষক, যেহেতু সামনে নিবন্ধন, প্রাইমারি এবং বিসিএস সহ অন্যান্য অনেকগুলো চাকরির পরীক্ষা সামনে আসতেছে। তো সেই পরীক্ষাগুলোর প্রিলিমিনারি আপনারা কীভাবে সহজে পাশ করতে পারেন সেটা মূলত আজকে আমাদের স্যারের কাছ থেকে জানবো, এবং তার আগে আমরা তার পরিচয়টা একটু জেনে নিব। স্যার, আপনার পরিচয় একটু দেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মেহেদি হাসান রাজু। আমি 43তম বিসিএসের শিক্ষা ক্যাডার হিসাবে সরকারি গণিত কলেজ যে আমি নিযুক্ত রয়েছি। আমি একজন প্রভাষক। একই সাথে আমি আমার জীবনের প্রথম বিসিএস ছিল 41st মানে 41তম বিসিএস। 41তম বিসিএসে আমি নন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হই এবং 43তম বিসিএস আমি ক্যাডার হই। 40তম বিসিএসের ভাইভা দিয়েছি, 46তম বিসিএসের রিটেন দেব। এছাড়াও আমার আরও পরিচয় আছে। আমি একজন ফরেস্ট রেঞ্জার হিসাবে গেজেটেড হয়েছিলাম, কিন্তু আমি চাকরিতে জয়েন করিনি। একই সাথে আমার ডেমনস্ট্রেটর আরও অনেকগুলো চাকরি, বিশেষ করে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর চাকরির ভাইবার জন্য আমাকে কল করা হয়েছিল, কিন্তু আমি কখনোই ভাইবাতে অংশগ্রহণ করিনি, কারণ বিসিএস আমার স্বপ্নের একটা চাকরি। এছাড়া আমি আমার জীবনের প্রথম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে, সেই হিসাবে আমি আসলে অনেকগুলো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কিংবা তৃতীয় শ্রেণীর অনেকগুলো চাকরি করার এবং চাকরির যে ভাইভা, রিটেন, পিলি এই সবগুলোকে ক্র্যাক করার একটা আমার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আশা করি কারো ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আমাদের এই কথাগুলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আরও অন্যকে দেখার সুযোগ করে দেবেন। স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে নিবন্ধনের প্রিলিমিনারি পাশ করার আসলে কৌশলটা কি, বা কী কী বিষয়ে আমাদের একটু করতে হবে। নিবন্ধনের পিলি পাসের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা গিয়ে দেখেন, যে কোনো চাকরির জন্য সর্বপ্রথম যে প্রিপারেশনটা সেটা আমরা বলি বিসিএসকে দ্য মাদার প্রিপারেশন অফ অল জব। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে যে কাজটি করতে পারেন সেটা আমরা আমাদের বাসায় অনেকেরই হয়তো বা থাকতে পারে, নাও থাকতে পারে, যে বিসিএসের একটা প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকটা কেন বলছি, এই প্রশ্ন ব্যাংকটা যদি আপনি শুধুমাত্র ব্যাখ্যা সহকারে পড়েন, তাহলে আমার মনে হয় নিবন্ধনের বিশেষ করে 25 থেকে 30 মার্কস ইজিলি তোলা হয়। কারণ নিবন্ধনের পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে, বিশেষ করে ইংলিশগুলো আসে সেগুলো, আর বাংলাগুলো আসে, এগুলো হুবহু বিসিএসের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কমন আসে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের একটু পরিশ্রম করলে হয়। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা আপনাদেরকে অবশ্যই সেটা অবহিত করবো কীভাবে কী করতে হয়। তারপর আমি বলছি, দেখুন, নিবন্ধনে বাংলা, তারপর ইংলিশ, তারপর অঙ্ক, সাধারণ জ্ঞান, তারপর কম্পিউটার, বিজ্ঞান, প্রযুক্তি, এছাড়া ভূগোল বা অন্য বিষয় থেকেও আসে, সমসাময়িক বিষয় থেকেও আসে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিবন্ধন পরীক্ষাতে অলরাউন্ডার হওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? অলরাউন্ডার কেন হওয়ার দরকার নেই আমি বলছি। দেখুন, আপনারা অনেকেই ভাবছেন যে আমি অঙ্ক তো পারি না। আপনার অঙ্কতে যে মার্কস, ধরেন 20 মার্কস অঙ্কতে আছে, কিন্তু আপনি অঙ্কে কিছুই পারেন না? অবশ্যই পারেন, কারণ আপনি 9-10 পাস করে এসেছেন। বেসিক 10টা বেসিক থাকবেই, আপনি 10টা পারবেন, আর 10টা আপনার দরকার নেই। কারণ আপনাকে কি করতে হবে, নিবন্ধনে পরীক্ষাতে আপনি 100তে 90 পাওয়ার তো কোনো দরকার নেই। আপনি 40% মার্কস পেলেই কি আপনি নিবন্ধনে টিকতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাটা আমাদের কিছু কিছু বিষয় আছে, যেমন ধ্বনি, সন্ধি, কারক, সমাস, ঠিক আছে, লিঙ্গ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই কয়টা বিষয় যদি আপনারা পূর্বত প্রবচন, এই কয়টা বিষয় যদি আপনারা ঠিকভাবে দেখতে পারেন, আমার মনে হয় বাংলাতে আপনার মিনিমাম 10-এর উপরে পাওয়া সম্ভব। এরপর গিয়ে আমি যদি ইংরেজির কথা বলি, দেখুন, ইংরেজিতে আমরা সবথেকে বড় বিষয় নিবন্ধনে আপনি শিওর থাকেন যে পার্টস অফ স্পিচ দিয়ে মিনিমাম 3 থেকে 5 পার্টস থাকবে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, কনজাংশন, ডিপোজিশন, এসব থেকে মিনিমাম 5 থাকবে, তার বেশিও থাকতে পারে। এরপর দেখেন, আমরা কিন্তু ক্লাস 6 থেকেই 10 পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জ করেছি। ভয়েস চেঞ্জ থেকে একটা থাকে, তারপর কমপ্লিটিং সেন্টেন্স থেকে একটা দুটো থাকতে পারে। হ্যাঁ, তারপর ন্যারেশন না দিলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ, চেঞ্জেস অফ সেন্টেন্স, এখান থেকে কিন্তু মার্কস থাকে। তো মূলত কিন্তু খুব বড় আপনাকে খুব যে লাস্ট মানে এক্সপেন্ডলি যে পড়তে হবে এরকম কিছু না। আপনার যে শর্ট স্কেলে যদি আপনি পড়েন, তাহলে আপনি ইজিলি এই স্তরটাকে আপনি পার হতে পারবেন। এরপরে আমরা যদি অঙ্কের বিষয় আসি, আগেই বলেছি যে আপনারা অনেকেই আছেন, বিশেষ করে ম্যাথ ফোবিয়াটা থাকে, অঙ্কের ভিত্তিটা থাকে। সেক্ষেত্রে আমরা
অবশ্যই বীজগণিতিক সূত্রগুলো তো অবশ্যই জানি। অনেকের কি হয় যে একটা সময় আমরা তো অনেক 9-10 অনেক আগে থেকে পাটিগণিতগুলো পড়ে আসছি, এরপর হচ্ছে গিয়ে অনেকে আমরা দেখা যাচ্ছে কোনো টিউশনও করাই না। যখন আমরা এই টিউশন করাই না বা ওই 9-10 অনেক আগে পড়েছি, কিংবা একটু আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের একটু ম্যাথের ভীতিটা বেশি থাকে। কিন্তু দেখেন আপনি বীজগণিতিক যে সূত্রগুলো রয়েছে, উৎপাদকের যে বিশ্লেষণগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি পারবেন। এখান থেকে কিন্তু মার্কস আসে, বীজগণিতিক সূত্র, উৎপাদকের বিশ্লেষণ, এখান থেকে মার্কস আসে। তারপর হচ্ছে গিয়ে আপনার আমরা জ্যামিতি পড়েছি, যেমন বিভিন্ন ত্রিভুজের নাম, আমরা তো বিভিন্ন ত্রিভুজই পড়েছি, তাই না? যেমন সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, এই যে ত্রিভুজ থেকে প্রত্যেক বছরই দেখবেন একবার একটা না একটা প্রশ্ন আসেই। এখানে শুধুমাত্র নিবন্ধন না, প্রাইমারির ক্ষেত্রেও। সেক্ষেত্রে এই সূত্রগুলো পড়লে আপনি 1 মাস পাচ্ছেন। জ্যামিতির ন্যূনতম জ্ঞান থাকলে আপনি আর 2-3 মাস পাবেন। এরপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বা যে কোনো ধরনের আপনার সূত্র যে আছে, এই সূত্রগুলো যদি আপনি ঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার ম্যাথে, তাহলে আপনার আরও 3-4 মাস মার্ক এমনিতেই এসে যাবে। ঠিক আছে? পাটিগণিত যদি আপনি নাও ধরেন, তাও আপনি ইজিলি ম্যাথে 7-8 পেয়ে যাবেন। সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে, সাধারণ জ্ঞানটা হচ্ছে সকলের জন্য দরকার। এটা হচ্ছে অনেকটা মানে সাধারণ জ্ঞানটা যে বেশি পারে তার জন্য যে কোনো চাকরি পরীক্ষাও কিন্তু ইজিলি ক্র্যাক করা যায়। কারণ সাধারণ জ্ঞানে একটা বিশাল পরিমাণ মার্কস থাকে। বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি থাকে, আমরা যদি ভূগোলের কথা বলি তাও তো সাধারণ জ্ঞানের ভিতরে, তাই না? তো সেক্ষেত্রে এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের সেই বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে সেই প্রাচীন ইতিহাস থেকে মুঘল, আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে তথা আমি বলছি যে ব্রিটিশ শাসন, পাকিস্তানের শাসন, এরপর হচ্ছে গিয়ে আমাদের জনসংখ্যা, আমাদের অর্থনীতি, আমাদের হচ্ছে পরিবেশের বিষয়, এরপর হচ্ছে সংবিধান থেকে হয়তো বা 2-1টা আসতে পারে, নাও আসতে পারে। এরপর হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা পদ্ধতি যদি বলি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আমি মনে করি যে ইজিলি আপনার সাধারণ জ্ঞান কিছু কিছু বিষয় আছে যেখান থেকে প্রশ্ন করেই, এবং সেটা আপনি যদি ঠিকভাবে খেয়াল করেন তাহলে আমার মনে হয় সাধারণ জ্ঞানও খুব বেশি একটা বেগ পেতে আপনাদের হবে না। এবার হচ্ছে আন্তর্জাতিকের সাধারণ জ্ঞানের আমাদের বিষয়গুলি বললাম। আন্তর্জাতিকের কথা যদি আমরা বলি, দেখুন আন্তর্জাতিকের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিষয় আছে, বৈশ্বিক পরিস্থিতি আছে, বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের সমসাময়িক বিষয়গুলো আসেই, এছাড়াও আছে আমাদের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, এখান থেকে 2-1টা প্রশ্ন আসে, বিশেষ করে নিবন্ধন পরীক্ষাতে আসেই। এছাড়া হচ্ছে গিয়ে সর্বোচ্চ পর্বত, তারপর আমাদের সমুদ্রের গভীরতা, বিশেষ করে আটলান্টিক প্রশান্ত মহাসাগর, তারপর আমাদের বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম খাত, এইসব বিষয় থেকে কমন প্রশ্ন, এইসব কমন প্রশ্ন থেকেও আপনাদের অবশ্যই প্রশ্ন করা হবে। আন্তর্জাতিক বিষয়গুলোর ভিতরে বিভিন্ন চুক্তিগুলো রয়েছে, বাংলাদেশের বিভিন্ন চুক্তি রয়েছে, ঠিক আছে? বিশেষ করে ভারতের সাথে আমাদের বিভিন্ন পানি চুক্তি রয়েছে, এইসব রিলেটেড প্রশ্ন আসবে। এছাড়া পরিবেশগত ইস্যুও রয়েছে, যেমন বিভিন্ন ওই যে COP29 সেখানে কি হলো, এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে। তো সেক্ষেত্রে একটু আপডেটেড থাকলে আমার মনে হয় আন্তর্জাতিক বিষয়গুলোতেও আপনার মার্ক পেতে খুব একটা বেগ পেতে হবে না। এরপর হচ্ছে আইসিটি নিয়ে কম্পিউটার এবং বিজ্ঞানী স্যার কিছু বলুক। এখানে আসলে নিবন্ধনে যে আসে 1-2টা, সেটা হচ্ছে আসলে সবাই পারে, বেসিক, যেমন ইনপুট আউটপুট ডিভাইস, এরকম মানে সিলি টাইপের প্রশ্ন আসে। এটা আসলে মোটামুটি এখন যে তথ্য প্রযুক্তির যুগ, এটা সবাই জানে। ঠিক আছে? তো যেমন র্যাম বলে, এটা কি প্রাইমারি মেমোরি নাকি সেকেন্ডারি মেমোরি, এটা সবাই এগুলো জানে। 1-2টা মার্ক থাকতেও পারে, আবার কোনো থাকেও না। মূলত এখানে আইসিটি বা কম্পিউটারের পার্টটা মূলত বিজ্ঞান, মানে আমাদের এই বিজ্ঞান ইয়ার মধ্যে মূলত এটা কম্পিউটারের 1-2 মার্ক অনেক সময় আসতে পারে। এই হচ্ছে বিষয় প্রিলিমিনারিতে। আর কম্পিউটার, স্যার তো বলছে কম্পিউটার, বিজ্ঞানের কিছু বিষয় আমি বলি। বিজ্ঞানে সাধারণত আমাদের রক্তরস, রক্তকণিকা, বিশেষ করে বিভিন্ন যে টিকা রয়েছে, ভাইরাস রয়েছে, এই রিলেটেড এখান থেকে প্রোটিন, বিশেষ করে আমাদের খাদ্য যে এইগুলো রয়েছে, বিশেষ করে মানে 2-1টা টপিক, 3-4টা টপিক পড়লেই আমার মনে হয় যে বিজ্ঞানের যে প্রশ্নগুলো আসে সেটা মানে সম্ভব। ধরেন যে বিভিন্ন চাষ, সেরিকালচার, এপিকালচার, হ্যাঁ এগুলো এক্স্যাক্টলি, পাখি চাষ, পাখি পালন, এপিকালচার, এইগুলো পিসকিকালচার, মাছ চাষ, হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে যদি আমরা দেখতে পারি, মানে অল্প কিছু আছে, মানে সর্বোচ্চ 10টা আছে, এই 10টা মুখস্থ করলে কনফার্ম এখান থেকে একটা থাকবে, কনফার্ম এগুলো থেকেই আসে, এখান থেকেই আসে। এবং হচ্ছে যে মানব দেহের রক্ত, এবং হচ্ছে গিয়ে সাধারণত ওই ফুসফুস, তারপর সংবহনতন্ত্র, এইসব বিষয় নিয়ে, আর হচ্ছে মানুষের রোগ তন্ত্র, এইসব বিষয় নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে আপনারা মোটামুটি 2-1টা কমন পাবেন। আর সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না এবং কোনো বেগ পেতে হবে না। এইগুলো নিবন্ধন।
নিবন্ধন আর একটা বিষয় আমি একটু মেনশন করি, সেটা হচ্ছে যে আসলে এক কথায় সবগুলা বিষয় তো বলা যায় না। এই স্পেসিফিক টপিক ভিত্তিক যদি ক্লাস হয় তাহলে আরও ভালোভাবে আপনারা আশা করি বুঝতে পারবেন। আর স্যারের যে এক্সপিরিয়েন্স সেটা তো আমি আবারও মনে করাই দিতে চাই। সে হচ্ছে উনি ওনার লাইফে 4টা বিসিএস এর প্রিলিমিনারি অংশগ্রহণ করছে, এখন পর্যন্ত একটাও ফেল করে নাই। আর আপনারা সবাই জানেন যে বিসিএস এর প্রিলিমিনারি হচ্ছে বাংলাদেশের মাদার, মানে এই প্রিলিমিনারি প্রিপারেশন যদি কেউ নেয় বাংলাদেশের যত প্রিলিমিনারি চাকরি আছে সে কোথাও আটকাবে না। ওনার লাইফে প্রিলিমিনারি কোথাও হচ্ছে এই যে বিসিএস এর প্রিলিমিনারি ফেল করে নাই। তো আশা করি যে এই নিবন্ধন হচ্ছে প্রাইমারির তো উনি টিকসই আর কি, প্রাইমারিতে চাকরি করছে, এগুলো তো আসলে বিষয় না। তো এটা আমরা স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী মূলত হচ্ছে আপনাদেরকে স্লাইড দেখে পড়াবো। আজকে একটু বেসিক আলোচনা আমরা মূলত করতেছি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য, স্যারকে পরিচিত করার জন্য, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একেবারে কমপ্লিট গাইডলাইন প্রিলিমিনারি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আপনার নিবন্ধন এবং প্রাইমারি এই দুইটার আপনি 100% হচ্ছে একেবারে প্রিলিমিনারিতে আপনাকে পাস করার জন্য যতটুকু যা দরকার সব ইনশাল্লাহ আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা স্যার, এরপরে আমরা হচ্ছে যদি প্রাইমারি নিয়ে বলি, ঠিক আছে। প্রাইমারিতে হচ্ছে এবার মার্কিং আসে কত, মানে কতগুলো এমসিকিউ তো 75, আগে মনে হয় এটা 80 ছিল, 75। আর এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবার কোনো কোঠা নাই, মানে ছেলেদের জন্য এটা পারফেক্ট। বিশেষ করে আসলে আমাদের তো আসলে ছেলেদেরই বেশি চাকরিটা বেশি দরকার। আপুদের হইলেও আপুদের তো আসলে বেকার কাউরে বিয়ে করবে না, ডেফিনেটলি বিয়ে করবে কোনো হচ্ছে চাকরিজীবীরই। কোনো আপু যদি হচ্ছে প্রাইমারি চাকরি করে সে চিন্তা করে আমি বিসিএস ক্যাডার বিয়ে করব, হ্যাঁ ব্যাংকার বিয়ে করব। আবার কেউ যদি বিসিএস ক্যাডার হয় সে তো 100% এর নিচে নামবে না, উপরে যাবে। কিন্তু ছেলেরা দেখেন আমরা কত হিতৈষী যে আমরা বেকার মেয়েদেরকে বিয়ে করতেছি। তো যাই হোক, সেই আমাদের যারা মানে চাকরি প্রার্থী যে ভাইয়েরা আছেন তাদের জন্য সুখবর, এবার যেহেতু কোনো নিবন্ধনে একটা কোটা ছিল স্যার, ওই যে ফিমেল কোটা, সেটা উঠাই দিছে। মানে সেই কোটাটা আসলে কিন্তু ছিল কি প্রতিষ্ঠানে ফিমেল কোটা ছিল, যে আপনার হচ্ছে প্রতিষ্ঠানে 30% বা 40% মহিলা থাকতে হবে। তো এইটার জন্য দেখা যায় যেমন অমৃতলালে এবার আমাদের হচ্ছে আইসিটির পোস্ট ফাঁকা ছিল, ফাঁকা আছে, তো সেটা হচ্ছে ফিমেল কোটা ছিল, এখন বাদ দিয়ে দিয়েছে। এখন অমৃতলালে একজন ভালো শিক্ষক পাবে, মানে আইসিটির একজন লেকচারার ছেলেও পাওয়ার সম্ভাবনা বেশি, বা মেয়েও পাইতে পারে। তো এখন সবার জন্য সমান অধিকার হলো। আচ্ছা, প্রাইমারির কথা যদি আমরা একটু বেশি বলি, যে প্রাইমারিতে আসলে আমাদের কোন কোন বিষয়, যে প্রাইমারি মনে হয় এনটিআরসি একটু আর কি কঠিন বলা যায় আর কি, প্রিলিমিনারি সেই বিষয়ে একটু আপনার আলোচনা করবো। ধন্যবাদ। আসলে প্রাইমারি বিষয়টা হচ্ছে এখানে কম্পিটিশনটা হয় উপজেলা ভিত্তিক। সেক্ষেত্রে কোনো কোনো উপজেলাতে দেখবেন আপনি অনেক মার্কস পাবেন, তারপর হচ্ছে চাকরি হয়নি। আপনার পার্শ্ববর্তী একটা উপজেলাতে হচ্ছে বা কম্পিটিশন কম, কিংবা তাদের ওখানে শূন্যপদের সংখ্যা অনেক বেশি। শূন্যপদের সংখ্যা অনেক বেশি হলে দেখা যাচ্ছে কাটমার্ক অটোমেটিকলি কমে যায়। হ্যাঁ, যেহেতু এটা উপজেলা ভিত্তিক। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে গিয়ে প্রত্যেকটা বছর যে যখন প্রাইমারি নিয়োগ হয় সেক্ষেত্রে বিশেষ করে যাদের নন কোটা থাকে ছেলেদের, তাদের হচ্ছে হিউজ মার্কস তুলতে হয়। এবং কারণ হচ্ছে আপনারা তো জানতেনই যে এর আগে প্রায় 25 কোটা থেকে ছিল, ফিমেল কোটা ছিল, অনেকগুলো কোটা ছিল, সবকিছু কোটাও মিলিয়ে প্রায় 93% মতো বা বিভিন্ন কোটার পায়ের পাচ্ছে মেধাবীরা চাকরি হতো না। এমনও দেখেছি যে প্রাইমারিতে চাকরি হয়নি কিন্তু বিশেষ কারণ হয়েছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি কিসের জন্য? কারণ ওই কোটার কারণে তার হয়নি। আর প্রাইমারি নিয়ে আমি যখন কথা বলতে চাচ্ছি, সেখানে হচ্ছে আমি যখন প্রাইমারি টিচার ছিলাম তখন আমাদের 80 মার্কসের পরীক্ষা হতো। সেটা হচ্ছে গিয়ে এমসিকিউ। প্রাইমারিতে মূলত আপনারা দেখবেন যে যখন প্রাইমারি বিজ্ঞাপন হবে তখন দেখা যাচ্ছে যে বলবে লিখিত এবং ভাইবা। আসলে লিখিত হচ্ছে এমসিকিউ যেটা, ওইটাই লিখিত। হ্যাঁ, ওখানে আসলে কোনো লিখিত হয় না। হ্যাঁ, কিন্তু এই এনটিআরসিতে কিন্তু লিখিত হয়। হ্যাঁ, এখানে পিলি হবে, তারপর লিখিত হবে, তারপর হচ্ছে ভাইবা। হ্যাঁ, তারপর গণবিজ্ঞপ্তি বিভিন্নভাবে যেভাবে যাওয়া যায়। এখানে প্রিলিমিনারি হবে আর ভাইবা হবে। 25 মার্কস, ভাইবাতে হচ্ছে 25 মার্কস। এখন হ্যাঁ, এই যে 75 মার্কস, এই 75 মার্কসের জন্য কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। মানে সিলেবাস যেটা আছে ঠিক সেটাই, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যেমন আগে বাংলায় 20টা দিছে, এখনও বাংলায় 20টা দিবে, ইংলিশে 20টা ছিল এখনও দিবে, হ্যাঁ অঙ্কেতে 20টা ছিল এখন ছিল। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হয়তো বা 2, 1, 3, 4, 5 যেখান থেকে একটু কমানো হয়, আন্তর্জাতিক থেকে যেখানে 15টা করতো সেখানে হয়তো এখন 12টা করতে পারে, 11টা করতে পারে, এভাবে করে 75 মার্কসের। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এর আগে যখন আমাদের 80 মার্কসে ছিল তখন বাংলা গ্রামারই আসতো 15 মার্কস, এখনও 15 মার্কস, যেহেতু 20 মার্কস আছে গ্রামারে 15 মার্কস আসবে। হ্যাঁ, সাহিত্যতে 5 মার্কস 5। তো সেক্ষেত্রে সাহিত্য আবার আছে আধুনিক, প্রাচীন, মধ্যযুগ, ঠিক আছে। এছাড়া পিএসসির ঘোষণাকৃত মানে উল্লেখিত 12 জনের নাম আছে যে এদেরটা পড়তেই হবে, 12 জন সাহিত্যিক,
হ্যাঁ, যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে গিয়ে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, মীর মোশাররফ হোসেন, তারপর জসিমউদ্দিন, সুফিয়া কামাল, বেগম রোকেয়া, এরকম মানে টোটাল 12 জনের আছে। এই 12 জনেরটা মূলত পড়লে সেখান থেকে 12 জনের উল্লেখযোগ্য ওয়ার্কস পড়তে হবে। 12 জনের সম্পূর্ণ পড়তে হবে না, উল্লেখযোগ্য কিছু সংখ্যক মানে তাদের উপন্যাস, মানে এক একজনের, যেমন আমি বলছি যে শামসুর রহমানের কাব্যগ্রন্থ সংখ্যা মেবি 65টি। তো 65টি নাম তো আমাদের পক্ষে সম্ভব না মনে রাখা। হ্যাঁ, তো এখানে উল্লেখযোগ্য 10টা নাম বা 5-7টা থেকে প্রশ্ন বারবার আসে, রিপিট আসে। হ্যাঁ, ঠিক আছে, যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, যে ঠিক আছে, এসব গুলো আছে, রৌদ্র কোরটি, বিধ্বস্ত নীলিমা, এরকম কয়েকটা নাম। এবং কাজী নজরুল ইসলামের ঠিক এরকমের উল্লেখযোগ্য। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মানে খুব কতগুলো না, কারণ উনি মূলত যে ওনার যে বয়স, উনি আমরা তো জানি ওনার বিভিন্ন একটা রোগ ছিল পার্কিনসন, এই যে রোগের কারণে উনি সাধারণত ওনার সাহিত্যকর্মটাকে বেশি আগাতে পারেনি। তারপর হচ্ছে গিয়ে উনি কিন্তু করতে পারছে, মানে যাই করছে তা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে এরকমের। এরপর হচ্ছে গিয়ে ইংরেজির ক্ষেত্রে সাধারণত 2টা লিটারেচারের প্রশ্ন আসে। সেক্ষেত্রে আপনি যদি উইলিয়াম শেক্সপিয়ারটা পড়েন 100% 1 কমন পাবেন, শেক্সপিয়ার থেকে 1। আর সর্বোচ্চ হচ্ছে গিয়ে ওই যে রোমান্টিক পিরিয়ড, আর হচ্ছে গিয়ে ওই যে জফরি চসার, হ্যাঁ, এদের রোমান্টিক পিরিয়ডের 7-8 জন, জফরি চসার, উইলিয়াম শেক্সপিয়ার, থমাস হার্ডি, এরকম বেশ 10-12 জনের, সর্বোচ্চ 10 থেকে 12 জনের জীবনের যে কিছু আছে, ওয়ার্কস আছে, সেগুলো যদি আপনি দেখে যান, আসলে মনে করি যে 2টা 2 কমন পাবে। কারণ এখানে আসলে খুব ডিফিকাল্ট কিছু করে না, মানে প্রাথমিক লেভেলে। হ্যাঁ, সেটাই। এখানে অনেকেই আছে না যে রোমান্টিক যুগের কবি কাকে বলা হয়, বা ইংলিশ ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ডিকশনারি, এইরকম টাইপের দিয়ে একটা প্রশ্ন আসে, আর শেক্সপিয়ার দিয়ে একটা প্রশ্ন আসে, এরকম আসে। তো এরপর হচ্ছে গিয়ে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আর বাংলা গ্রামারের ক্ষেত্রে বলি, আমি এর আগে নিবন্ধনের যে কথাগুলো বলছি, যে সাধারণত যে বাংলার যে আপনার সিলেবাসটা আর এখানে সিলেবাসে কোনো পার্থক্য নেই। এখানেও ইংলিশের যে সিলেবাস, নিবন্ধনও ঠিক ইংলিশের সিলেবাস একই। যেমন আপনার হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার কন্ডিশনাল আছে, যে ইফ দিয়ে যে বিষয়টা, তারপর হচ্ছে গিয়ে সাধারণত আপনি দেখবেন বিফোর, আফটার, এই রুলস দিয়ে একটা দিয়ে দেয়। তারপরে যে ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, তারপর হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট ক্লোজ, জিরান থেকেও আছে, পার্টিসিপল দিয়ে আছে। হ্যাঁ, খুব ভালো একটা কথা মনে করছেন, জিরান পার্টিসিপল, কারণ এই দুইটা বিষয় হচ্ছে গিয়ে খুবই কন্ট্রাডিক্টরি। আমি যেরকম এটা ভুল করতাম খুব, এটা কিছু কিছু নিয়ম আছে, জিরান এবং পার্টিসিপল থেকে আপনার এক থাকেই ম্যাক্সিমাম পরীক্ষাতে। হ্যাঁ, তারপর ইনফিনিটিভ কোথায় হয়, কোথায় বেয়ার ইনফিনিটিভ হয়, এখান থেকেও আসে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ভার্ব আছে, যেমন কগনেট ভার্ব, তারপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসে। তো আমাদের হচ্ছে খুব বেশি না, মোটামুটি হাতে গড়া 10-12টার মতো আইটেম যদি আমরা পড়ি, তাহলে মানে ফুললি আপনি প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এরপর হচ্ছে গণিতের কথা বলছি। গণিতে সাধারণত 10 থেকে 11 মার্কস আসে পাটিগণিত থেকে, 10 থেকে 11 মার্কস আসে পাটিগণিত থেকে। জ্যামিতি আসে 5 থেকে 6টা, এবং বীজগণিত আসে 3 থেকে 4টা, ঠিক আছে। এখানে সাধারণত প্রত্যেক বছর এরকম হয় না, কিন্তু আমি যতটুকু প্রশ্ন অ্যানালাইসিস করছি তাতে এরকমই মনে হয়েছে যে পাটিগণিত একটু বেশি দেয়। কারণ এর কারণ আছে, কারণ আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হব, এদের ম্যাক্সিমাম পাটিগণিত করতে হবে। আমাদের সবই পাটিগণিত, আমাদের তো বীজগণিত নেই। হ্যাঁ, আমাদের জ্যামিতি আছে, এই জন্য জ্যামিতি, বীজগণিতের থেকে জ্যামিতি বেশি আসে, আর হচ্ছে পাটিগণিত বেশি আসে। তো সেক্ষেত্রে পাটিগণিত থেকে আপনি কি করতে পারেন, এই যে সংখ্যার ধারণা, বিভিন্ন সংখ্যার, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে, প্রকৃত সংখ্যা, অপ্রকৃত সংখ্যা, এই ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এই যে সংখ্যাগুলো আছে, এইটার ধারণা আপনার এখান থেকে 1 মার্ক থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের, যেমন আমরা নৌকার অঙ্ক করেছি, নৌকার অঙ্ক প্রায় সময়ই আসে, ঠিক আছে। এখানে নৌকার সুদ কষা, বিশেষ করে ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, সুদ কষা, শতকরা, গড়, অনুপাত, সমানুপাত, হ্যাঁ, এগুলো থেকে কনফার্ম প্রশ্ন থাকবে। এবং এই যদি আমি যে কয়েকটা টপিকের নাম বলেছি, এই কটা টপিক থেকে মিনিমাম হচ্ছে 8 থেকে 10টা অঙ্ক থাকবে। আর এই টপিকগুলোতে আপনাদের খুব বেশি যে জটিল অঙ্কগুলো করতে হবে এমনও না। হ্যাঁ, মোটামুটি টাইপের অঙ্ক এবং সহজ যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে,
এই অঙ্কগুলো অঙ্ক 1 মিনিটে করা যায়, হ্যাঁ। নরমালি সাধারণত করা যায় সেরকম অঙ্ক, হ্যাঁ সেরকম অঙ্কগুলোই দেয়। এরকম অঙ্ক দিবে না যেটা করতে গেলে আপনি একটা অঙ্ক করতে 10 মিনিট হ্যাঁ সময় লাগবে, এমন কোনো অঙ্ক সাধারণত দেয় না। এরপর হচ্ছে গিয়ে যদি প্রশ্ন কঠিন হয় সেটা সবার জন্যই কঠিন হবে, হ্যাঁ সেক্ষেত্রে কাট মার্কস কমবে, সেটা নিয়ে কোনো বিষয় না। তবে আমাদের প্রয়োজন হবে যে আমাদের প্রয়োজন মতো আমরা প্রিপারেশন নেব। আমাদের যেহেতু এখনো সময় আছে, আমরা যদি প্রিপারেশন নেই তাহলে হচ্ছে প্রশ্ন যেভাবেই হোক আমরা আশা করি আনসার করতে পারবো। রাইট। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা দুজন আমার যে স্যার আছেন এবং আমি আছি, আশা করি আমাদের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকবে না। আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস থাকবে, আশা করি আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো উপভোগ করবেন। একই সাথে আমরা অনেক ধরনের কৌশল অবলম্বন করব, অনেক ছন্দের মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো নেব, যেগুলো আপনাদেরকে অনেক শুধুমাত্র চাকরি পড়াটাকে সহজ নিবে না, আপনাদেরকে বিনোদনও দিবে। আর আশা করি যাদের এই সরকারি চাকরি পাওয়াটার জন্য যারা মুখিয়ে আছেন তাদের জন্য আমি আমার যে সুপারিশ সেটা হচ্ছে যে বিগত যে কয়েকটা দিন আছে আপনারা সঠিক দিক নির্দেশনা, যারা আসলে অভিজ্ঞ এবং যারা যারা আসলে চাকরি সম্পর্কে, চাকরির মার্কেট সম্পর্কে যাদের ধারণা রয়েছে এবং বিশেষ করে জব সাইকোলজি যারা সুন্দর করে বুঝেন, তাদের পরামর্শক্রমে আপনারা প্রিপারেশন নেবেন। আশা করি সকলে যদি প্রিপারেশন নেন তাহলে যারা যারা আসলে সবাই তো চাকরি পাবে না, তবে যারা সিরিয়াস থাকবেন এবং এই আর হয়তো 4-5 মাস বা 6 মাস সময় আছে, এই 6 মাস সময় যারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, বিশেষ করে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়ার যাদের মেন্টালিটি আছে, আশা করি এরা এবার বিশেষ করে 40,000 নিয়োগ হিউজ অলরেডি চাহিদার জন্য দিছে, এবং 40,000-40,000-এর মতো নিয়োগ আসতেছে আশা করি 40,000 প্রাইমারিতে হিউজ। তো এই 40,000-এর ভিতরে আপনার একটা মাত্র সিটের দরকার এবং আপনার উপজেলাতে দেখা যাচ্ছে উপজেলা ভিত্তিক হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে। আপনার উপজেলার ক্যান্ডিডেটই হচ্ছে শুধুমাত্র আপনারা, ঠিক আছে? আপনি দেখেন অন্যান্য চাকরির ক্ষেত্রে 100 বা 50টা পোস্টের বিপরীতে হোল বাংলাদেশ যুদ্ধ করে, যে কোনো মন্ত্রণালয় 40-50টা সিটের বিপরীতে হোল বাংলাদেশ যুদ্ধ করে। আর এখানে আপনার 40 বা 50 বা 30ও যদি হয়, আপনি শুধুমাত্র আপনার ক্ষুদ্র একটা উপজেলা নিয়ে যুদ্ধ করছেন। তো সেক্ষেত্রে যদি একটু সিরিয়াস হন এবং আশা করি আমাদের দুটি দিক নির্দেশনা দেখেন এবং আমাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি ক্লাসগুলো করেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরিটি সেটা আপনারা সহজেই পাবেন এবং অবশ্যই রিজিক থাকলে পাবেন, কারণ রিজিকের উপর তো আর কারো হাত নাই। তারপর হচ্ছে কি আমাদের চেষ্টা করতে হবে, আপনার চেষ্টা অব্যাহত করবো, এটি আমি প্রত্যাশা রাখছি। স্যার আর একটা বিষয় হচ্ছে অনেকেই আছে যে যারা মনে করে যে সার্কুলার আগে হোক তারপরে পড়বো, এই জব প্রত্যাশা আসলে যারা সিরিয়াস জব পাইতে চায় তাদের আসলে এই ধারণার জন্য কিন্তু অধিকাংশ মানুষের চাকরি হয় না। এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, সাধারণত চাকরি বা আপনার যেটা প্রয়োজন সেটা দিন ক্ষণ এগুলো গুণে আসলে হয় না। একটা কথা আছে যে বলছে যে প্রয়োজনীয়তা যখন সত্য হয় তখন সত্য তার প্রয়োজনীয়তা হারায়। এখন আপনার চাকরিটা আপনার প্রয়োজন, এখন আপনার সার্কুলার দিচ্ছে না, কিন্তু আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা কি আপনার মতো করে সার্কুলারের জন্য অপেক্ষা করছে? কখনোই না। তারা দেখবেন আপনার কোনো পাবলিক লাইব্রেরিতে কিংবা কোনো ইউনিভার্সিটির কোনো এক লাইব্রেরিতে কিংবা বাসায় বসে তারা ঠিকই পড়াশোনা করছে, ঠিক আছে? আর চাকরির প্রিপারেশনটা অনার্স মাস্টার্স যারা করার পরে যারা চিন্তা করে যে আমি এই যে আজকে যে ভিডিওটা আমরা করছি, যারা বিশেষ করে সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছেন, থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে, তাদের জন্য একটা স্পষ্ট একটা মেসেজ দিচ্ছি। সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে যদি আপনি চাকরি পেতে চান তাহলে আপনাকে থার্ড ইয়ার থেকে চেষ্টা করতে হবে, বা সেকেন্ড ইয়ার পর শেষ হলে থার্ড ইয়ার বা সর্বোচ্চ আপনি ফোর্থ ইয়ার থেকে চেষ্টা করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যখন অনার্স কমপ্লিট করবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি বা কোভিড পরবর্তীকালীন সময়ে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও বেশ সেশনজট রয়েছে। আপনি যখন অনার্সটা কমপ্লিট করবেন তখনই আপনার বয়স দেখবেন 25-26 হয়ে গেছে। বাংলাদেশের 25-26 বছর অনেক বছর। বিশেষ করে আমাদের পারিপার্শ্বিক দিক যদি চিন্তা করি, আমাদের বাবা মা ম্যাক্সিমামই কজনার বাবা মাই বা বড় কিছু করে থাকতে পারে, বা চাকরি বাদা করেছেন কিংবা ব্যবসা বাণিজ্য করেছেন। আমরা যারা মধ্যবিত্তর বা যারা একদম নিম্নবিত্ত আছি, তাদেরকে একটা চাকরি হচ্ছে দিন শেষে হাসির কারণ, ঠিক না? যেমন আমার যখন চাকরি ছিল না তখন আমি বুঝেছি যে আসলে চাকরি ছাড়া এটা চাকরি, কিন্তু চাকরি এরপর অনেকগুলোই পেয়েছি, কিন্তু কি হচ্ছে যখন চাকরি ছিল না তখন তার আগ পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয়েছে আত্মীয় স্বজনের বাসায় ঠিকমতো যেতে পারতাম না, কিংবা অন্য মানুষের কাছে ঠিকভাবে কথা বলতে পারতাম না। যেসব মানুষ
পড়াশোনা করে নাই তারাও আমাকে একটা অ্যাডভাইস দিত। হ্যাঁ, এটা এই এত পড়াশোনা করে কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে? আর এই সে, সেই অমুকের সে। ছেলে তো বিদেশ গেছে, বিদেশ গেছে, পড়াশোনা হ্যাঁ, করে নাই, এটাই। income করতেছে। হ্যাঁ, প্রবাসে গেছে, প্রবাস থেকে অনেক টাকা ইনকাম করছে, করুক আলহামদুলিল্লাহ, পাঠাক আমাদের দেশে, তাদের রেমিটেন্সই আমরা অনেকটা নির্ভর করছি, সেটা কিছু না। কিন্তু আপনার ইচ্ছে তো প্রবাসে যাওয়ার না, যারা চাকরি প্রত্যাশী। যদি প্রবাস যাওয়ার হয় সেটা যান, হ্যাঁ। কিন্তু চাকরি প্রত্যাশী যারা, তাদেরকে আমি বলবো, বিশেষ করে যারা থার্ড ইয়ারের ন্যাশনাল হোক বা পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট হোক, কোয়ালিটি যদি থাকে আপনি চাকরি পাবেনই, এটা কোনো বিষয় না। কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। আর সেটার পারফেক্ট আমি মনে করি চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে 3য় বর্ষ শুরু থেকেই পড়াশোনা করা উচিত। কারণ অনার্স কমপ্লিট করার পর যদি আপনি দেখেন যে আপনার সিলেবাস মোটামুটি একবার শেষ করছেন, তাহলে আপনি উইথিন 1 বছরের ভিতরে আপনি চাকরি পাবেন। তার আগে পেলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত যে ধরনের কম্পিটিশন চলছে, যে কম্পিটিটিভ যে যুগ, সেই যুগ অনুযায়ী সাধারণত অনার্স কমপ্লিট করার পরও একটা টার্গেটেড জব পেতে হলে মোটামুটি 1 বছর সময় লাগে। সেক্ষেত্রে আপনি থার্ড ইয়ার থেকে শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি অনার্স কমপ্লিট করবো, আরে আমাদের ভাইরা আছে এই অমুকে চাকরি করতেছে, তমুক চাকরি করতেছে, অনার্স কমপ্লিট করার পর শুরু করি। অনার্স কমপ্লিট করার পরে দেখবেন যে আপনি 2-1টা পরীক্ষা দিবেন, কিছুই পারতেছেন না, হ্যাঁ, তখন আর আপনার পড়াশোনা ভালো লাগবে না। কারণ অনার্স কমপ্লিট হওয়ার পরে আপনার একটা বয়স, যে বয়সটা আপনি যে বয়সে গিয়ে পৌঁছবেন, সেই বয়সে আসলে ওইভাবে পড়াশোনা করার মতন সেই এনার্জিটা থাকে না। সেই জন্য হচ্ছে গিয়ে আমরা তো ইউনিভার্সিটি বা যে কলেজে পড়াশোনা করি, সারাদিন আমরা আমাদের যে ক্যাম্পাসের যে পড়াশোনা আছে, যে আমাদের একাডেমিক পড়াশোনার পাশে আমরা অনেক সময় পাই। কারণ আমি একটা নিজে ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি জানি যে যথেষ্ট সময় থাকে, অনেক সময় হ্যাঁ। লাগে। তো সেক্ষেত্রে যারা মূলত ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছেন, তারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনাদের আশা করি আপনাদের জীবনের অনেক কিছু ইতিবাচকভাবে দেখতে পারবেন, এবং আপনারা হয়তো যদি কোনো ভুলের ভিতর থাকেন, সেই ভুল থেকে আপনারা উঠে আসতে পারবেন। কারণ হচ্ছে চাকরির পড়া হচ্ছে বিশাল সিলেবাস, এবং এই পড়াটা একটা বই একবার পড়লেও মনে থাকে না, মিনিমাম 8বার 10বার পড়তে হয়। যতই পড়বে ততই ভুলতে থাকে মানুষ, সবারই একটা সমস্যা থাকে। তো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা খুব টেকনিক্যালি ক্লাসগুলো নিব। আশা করি পড়ার সাথে সাথে আপনারা ভুলে যাবেন না, এবং যেহেতু আমরা বিভিন্ন ছন্দ চেষ্টা করতেছি আমরা করার জন্য, বিভিন্ন ধরনের নিয়মকানুন, শর্টকাট মেথড, যাতে আপনাদের সমস্যা না হয়। মূলত আমি হচ্ছে একটু স্যারের সাথে অ্যাড করি। স্যার যেহেতু 4টা বিসিএস এর প্রিলি পাস করে, তার মানে তার কাছে রিসোর্স ডেফিনেটলি আছে। এতগুলা জিনিসকে হচ্ছে পড়ে মাথায় ধরে কিভাবে রাখা যায়, সেই টেকনিক ডেফিনেটলি স্যার দিতে পারবে।